নমস্কার, আপনাদের সাথে আজকের নিউজ রিপোর্টে আমি ঈশিতা। আপনারা দেখছেন বোলপুর নিউজ টিভি। নিয়ে এসেছি আজকের বিশেষ খবর। চোখ রাখবো সংবাদ শিরোনামে। এসএসসিকে ফুল মার্কস বরাতের উত্তরপত্র ইন্টারভিউ প্যানেল কবে প্রকাশ করবে? এদিকে উঠল লাদেন প্রসঙ্গ। ইসরায়েলের নিন্দা করতে গিয়ে নিজের মুখেই পড়ল পাকিস্তান। ভারত পাকিস্তান ক্রিকেট ম্যাচের বিরোধিতা, টিভি ভেঙে প্রতিবাদ জানালো উদ্ভব সেনার নেতারা। শরীরে একাধিক ক্ষত, শ্বশুরবাড়ি থেকে মেয়ের দেহ উদ্ধার করতে বেপরোয়া ভাঙচুর পরিবারের। বোমাবাজির মধ্যে নির্বাচন, খেজুরিতে তৃণমূলের ক্লিন বোর্ড বিজেপির। আরজি করে ছাত্রের মৃত্যুতে ধৃতের প্রেমিক, বিয়ে গর্ভপাত করানোর দাবি অস্বীকার করেছেন। বেহাল রাস্তায় ঢোকে না অ্যাম্বুলেন্স, হাসপাতাল নিয়ে যেতে খাটিয়ায় ভরসা আদিবাসী গ্রামের মানুষদের। বিস্তারিত জানতে চোখ রাখুন, সঙ্গে থাকুন বোলপুর নিউজ। বিস্তারিত জানতেই চোখ রাখবো আজকের প্রথম খবরের দিকে। দ্বিতীয় দিনেও নির্বিঘ্নে মিটল এসএসসির একাদশ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষা। মোট 2,29,897 জন একাদশ থেকে দ্বাদশ শ্রেণীর পরীক্ষার জন্য বসেছিলেন। পরীক্ষার শেষে সাংবাদিক বৈঠকে এসএসসিকে ফুল মার্কস দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি বলেছেন, 2 বছর ধরে চলার নানান ঘটনা বিতর্কের আবহে এই পরীক্ষা নেওয়া ছিল যথেষ্ট শ্রমসাধ্য এবং দুরূহ। স্কুল সার্ভিস কমিশন যেভাবে স্বচ্ছতার সঙ্গে মেধাকে গুরুত্ব দিয়েছে তার জন্য কোনো সাধুবাদ যথেষ্ট নয়। পরীক্ষার্থীদের জন্য কি নির্দেশিকা নাম্বার 1, কয়েকদিনের মধ্যেই প্রশ্ন এবং উত্তরপত্র প্রকাশ করা হবে। নাম্বার 2, আবেদনকারীদের কোনো আপত্তি কিংবা পরামর্শ থাকলে আবেদন করতে পারবেন। নাম্বার 3, 5 দিন পর্যন্ত ওই আবেদনকারীর এই সময় দেওয়া হবে। নাম্বার 4, এর পরে নাম্বার সহ পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউয়ের জন্য সমস্ত পরীক্ষার্থীর বিস্তারিত তথ্য এবং প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। দ্বিতীয় দিনে পরীক্ষার্থীর ভিত্তিতে বিভিন্ন রাজ্য থেকে প্রচুর শিক্ষার্থী এসেছিলেন একাদশ থেকে দ্বাদশ শ্রেণীর পরীক্ষা দিতে। তা নিয়ে খোঁচা দিতে ছাড়েননি ব্রাত্য। তিনি বলেছেন, বাইরের রাজ্য থেকে যারা পরীক্ষা দিতে এসেছে তাদের মধ্যে একটি বড় অংশ ছিল উত্তরপ্রদেশ এবং বিহারের পরীক্ষার্থী। কারণ ওই রাজ্যগুলিতে কোনো চাকরি নেই, বেকারত্ব বৃদ্ধি পেয়েছে, তাই তারা বাংলায় এসে পরীক্ষা দিচ্ছে। গত রবিবারের বাইরের রাজ্য থেকে প্রায় 31,362 জন এসেছিলেন। এই দিন বাইরের রাজ্যের পরীক্ষার্থী ছিল 13,000 প্রায় 517 জন। সাংবাদিক বৈঠক থেকে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার তিনি জানিয়েছেন, আগামী 16 সেপ্টেম্বর নবম থেকে দশমের উত্তরপত্র আপলোড করা হবে। একাদশ থেকে দ্বাদশ শ্রেণীর উত্তরপত্র প্রকাশ হতে পরে আগামী 20 সেপ্টেম্বর নভেম্বর মাসের মধ্যে ইন্টারভিউ প্যানেল প্রকাশ করা হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ দিয়েছে, আগামী 31 ডিসেম্বরের মধ্যে পুরো নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। হামাস নেতাদের নিশানা করার দাবিতে কাতারের আকাশপথে হামলা চালিয়ে গোটা বিশ্বের সমালোচনার মুখে পড়তে হয়েছে ইসরায়েলকে। এমনকি ভারত সরকারও ব্যতিক্রমভাবে এই হামলার সমালোচনা করেছেন। শুক্রবার এই পথে হাঁটতে গিয়ে মুখ থুবড়ে পড়ল পাকিস্তান। কাতারের হামলায় পরিপ্রেক্ষিতে ইসরায়েলের সমালোচনা করতে গিয়ে তাদের মাটিতে ওসামা বিন লাদেন আশ্রয় দেওয়া নিয়ে প্রশ্নের মুখে পড়তে হলো গোটা পাকিস্তানকে। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে উত্তপ্ত আলোচনার মাধ্যমে ইসলামাবাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদ প্রসঙ্গে দ্বিমুখী নীতি গ্রহণের অভিযোগ করল ইসরায়েল। রাষ্ট্রপুঞ্জ ইসরায়েলের দূত ড্যানি টারান সরাসরি পাকিস্তানের প্রতিনিধি আসিম ইফতারির আহমেদের উদ্দেশ্যে বলেছেন, যখন বিন লাদেনকে পাকিস্তানে হত্যা করা হয়েছিল তখন কেন বিদেশি মাটিতে একজন সন্ত্রাসবাদীকে নিশানা করা হলো সেই প্রশ্ন ওঠেনি। প্রশ্নটা ছিল, কেন একজন সন্ত্রাসবাদীকে সেখানে আশ্রয় দেওয়া হয়েছিল? বিন লাদেনকে রেহাই দেওয়া হয়নি, হামাসকেও রেহাই দেওয়া হবে না। দোহা ইসরায়েলের হামলা নিয়ে আলোচনার জন্য শুক্রবার রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের এক অধিবেশন ডাকা হয়েছিল। সেই অধিবেশনে ইসরায়েল পাকিস্তানের এই মৌখিক সংঘাত ঘটে। দোহায় আকাশপথে ইসরায়েলের হামলাকে পাকিস্তান অবৈধ এবং বিনা প্ররোচনায় অগ্রসর বলে নিন্দা করেছে। আসিম ইফতিয়ার আহমেদ অভিযোগ করেছেন, গাজায় নৃশংসতা এবং সিরিয়া, লেবানন, ইরান এবং ইয়েমেনের সীমান্তের পর কবে হামলা চালিয়ে যাবে? বারবার আন্তর্জাতিক আইন ভেঙেছে ইসরায়েল। জবাবে 7 অক্টোবর ইসরায়েলের হামাস গোষ্ঠীর হামলাকে আমেরিকা 9/11 সন্ত্রাসবাদী হামলার সঙ্গে তুলনা করেছেন ড্যানান। তিনি বলেছেন, ইসরায়েলের 7 অক্টোবরের মতো এই মর্মান্তিক দিনটি ছিল আগুন এবং রক্তপাতের দিন। এরপরে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছিল, কোনো দেশ সন্ত্রাসবাদীদের আশ্রয় দান বা তহবিল প্রদান করবে না। তখন এই নীতিটি স্পষ্ট ছিল, আজও একে বহাল রাখতে হবে।
এক প্রতিনিধি পাল্টা ইসরায়েলকে অগ্রসী এবং দখলদার শক্তি বলে দাবি করেছে। নিজেরাই আইন ভেঙে আন্তর্জাতিক আইন প্রয়োগ করার দাবি জানিয়েছে হ্যাসকর করে। পাল্টা আক্রমণে ড্যান জানান, তথ্য মুছে ফেলা যায় না। তিনি বলেছেন, ওসামা বিন লাদেনকে পাকিস্তানে হত্যা করা হয়েছিল আর তার জন্য কেউ আমেরিকাকে নিন্দা করেনি। এই পরিষদে অন্যান্য দেশে যখন সন্ত্রাসবাদীদের আক্রমণ করা হবে তখন কেউ তাদের নিন্দা করবে না, কিন্তু যখন ইসরায়েলে একই কাজ করা হবে তখন আপনারা ভিন্ন কথা বলবেন। প্রসঙ্গত 2011 সালে মে মাসে পাকিস্তানের আমেরিকার নেভি সিলস এর এক বিশেষ অভিযানে হত্যা করা হয়েছিল ওসামা বিন লাদেনকে। পাকিস্তানের খাইবার পখতুনখোয়া প্রদেশে দীর্ঘ কয়েক বছর ধরে লুকিয়েছিল ওসামা। হামলায় খবর ফাঁস হয়ে যেতে পারার ভয়ে মিশ্র শক্তি হওয়ার সত্ত্বেও পাকিস্তান সরকারকে এই অভিযানে কোনো আগাম খবর দেওয়া হয়নি আমেরিকার তরফ থেকে। ভারত পাকিস্তান ক্রিকেট ম্যাচের বিরোধিতা, টিভি সেট ভেঙে প্রতিবাদ জানালেন শিবসেনা অর্থাৎ ইউবিটি নেতা আনন্দ দুবে। পহেলগাঁওয়ের জঙ্গি হামলার পরে কেন পাকিস্তানের সঙ্গে ক্রিকেট ম্যাচ খেলছে না, এই প্রসঙ্গ তুলে অনেক আগে সরব হয়েছিল শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। রবিবার মহারাষ্ট্র জুড়ে সিঁদুর প্রতিবাদের নামার ডাক দিয়েছিলেন তিনি। সেই মতো মহারাষ্ট্রের নানান এলাকায় বিক্ষোভ কর্মসূচির ডাক দেন উদ্ধব সেনার সমর্থকেরা। এই রকমই একটি প্রতিবাদের কর্মসূচিতে অংশ নিয়েছিলেন উদ্ধব সেনার মুখপত্র আনন্দ। প্রতীকী প্রতিবাদ হিসেবে তিনি ক্রিকেট ব্যাট দিয়ে টিভি ভেঙে দেন। আশেপাশে থাকা উদ্ধব সেনা সমর্থকেরা স্লোগান দেন, আমরা ক্রিকেটের বিরুদ্ধে নই, কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে। টিভি ভাঙার পরে উদ্ধব সেনা ওই নেতা বলেন, আমরা এই ম্যাচ দেখতে চাই না, টিভিতে এই ম্যাচ দেখানো বন্ধ করার দাবি জানিয়েছি আমরা। পাকিস্তান সন্ত্রাসবাদীদের দেশ, তাই আমরা এই খেলাটাকে বয়কট করতে চাই। গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, শরীরে একাধিক জায়গায় আঘাতের চিহ্ন, খুন করা হয়েছে বলে অভিযোগ মৃতের বাপের বাড়ির লোকজনের। মৃতের নাম পাপিয়া গোপ, যার বয়স 25 বছর। বাপের বাড়ি বারাবণীর গৌরন্ডি এলাকায়। ঘটনা জানাজানি হতে ইতিমধ্যে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়েছে রানীগঞ্জে। খবর পেয়ে উত্তেজিত শ্বশুর বাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ ওই বধূর পরিবারের সদস্যরা। আসানসোলের রানীগঞ্জের নিমচা এলাকায় এই ঘটনাটি ঘটেছে রবিবারের দিন। অভিযোগ, স্বামী পার্থ গোপ সহ শ্বশুরবাড়ির লোকজন প্রায় দিনই পাপিয়াকে অত্যাচার করত। পাপিয়াকে বাপের বাড়ি থেকে অনবরত টাকা আনতে যাওয়ার জন্য চাপ দেওয়া হতো। কয়েকদিন আগে 1 লক্ষ টাকা আনতে চাপ সৃষ্টি করেছে শ্বশুরবাড়ির লোকজনেরা। অভিযোগ, গৃহবধূ পাপিয়াকে খুন করা হয়েছে। ঘটনাটি জানাজানি হতে গ্রামে গিয়ে ভাঙচুর চালায় বাপের বাড়ির সদস্যরা। একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়, সেটি পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। শ্বশুরবাড়ির সদস্যরা অর্থাৎ পার্থ গোপের বাড়ির লোকজন পলাতক। সেই বাড়িতে লাঠি দিয়ে প্রায় দাপিয়ে বেড়াচ্ছে একদল যুবক। পরে বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মৃত গৃহবধূর স্বামীকে আটক করে রেখেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে অনেকবার। বাকিদের খোঁজ তল্লাশি চালাচ্ছে পুলিশ। ওই দম্পতির 1 বছরের একটি কন্যা সন্তানও রয়েছে। মৃত মা রেখে গোপ বলেন, আমরা যখন এসে দেখি ততক্ষণে সব কিছু শেষ হয়ে গিয়েছে। আমার মেয়েটাকে শেষ করে দিয়েছে ওরা, ওদের শাস্তি চাই। মৃত শ্বশুরবাড়ির প্রতিবেশী পাঁচু গোপ তিনি বলেছেন, দোষীর সাজা হোক, কিন্তু হঠাৎ করে বাইরের লোক এসে ওই বাড়িতে ভাঙচুর করে গেল, এটা তো ঠিক না। হাজারো অশান্তি, শেষমেশ 9টি আসনে খেজুরিতে জয়ী বিজেপি। খেজুরি বিধানসভা কেন্দ্রে খেজুরি 2 ব্লকের জনকা গ্রাম পঞ্চায়েতে গোড়াহর সমবায় কৃষি উন্নয়ন সীমিত লিমিটেড নির্বাচন গেরুয়া অনুগামীদের বিপুল জয়। এই সমিতির পরিচালনায় কমিটি নির্বাচনে 9টি আসনের মধ্যে 9টি আসনেই প্রতিদ্বন্দ্বিতা হয়ে গেরুয়া সমিতি জয়লাভ করেছেন। শাসক দলে 9টি জন প্রার্থী পরাজিত হয়েছে। তৃণমূল কংগ্রেসের একটিও খাতা খুলতে পারা যায়নি বলে খবর। ঘটনায় গণনা কেন্দ্রের সামনে বিজেপি কর্মী সমর্থকদের উল্লাস। এই নির্বাচন শুরু থেকে অশান্তি চরমে উঠেছে, চলে ব্যাপক বোমাবাজি। এই দিন ফল ঘোষণা হওয়ার পর থেকে উচ্ছ্বসিত পুলিশ কর্মীরা পুলিশকে গেরুয়া গেঞ্জি পরানোর চেষ্টা করেছে বলে অভিযোগ। এরপরেও দেখা যায় নাকি পুলিশকে জুতো দেখানো হয়েছে বলে অভিযোগ। খেজুরি 2 নম্বর ব্লকের গোড়াহর সমবায় নির্বাচন ঘিরে রবিবার সকাল থেকে উত্তাপ ছড়িয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দুপক্ষের মধ্যে ব্যাপক বোমাবাজি হয় বলে অভিযোগ। বিজেপি প্রার্থীর বাড়ি লক্ষ্য করে বোমা ছড়া হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। ঘটনাস্থল থেকে একটি বোমা উদ্ধার করা হয়েছে। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে ওই সময় বোমা মারামারির ঘটনাটি। আরজিকরের চিকিৎসক ছাত্রী অনিন্দিতা সোনারের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার প্রেমিক। ধৃতের নাম উজ্জ্বল সোরেন। তিনি মালদা মেডিকেল কলেজের ছাত্র।
ধৃতর দাবি, তার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করা হয়েছে। তিনি 24 বছর বয়সীকে খুন করে কোনোভাবেই জড়িত নন। প্রেমিকার গর্ভপাত করানোর দাবিও অস্বীকার করেছেন তিনি। এই মৃত্যুর ঘটনায় শনিবার অনিন্দিতার মা আলপনা টুডু মালদা ইংরেজবাজার থানায় মেয়ের প্রেমিক তথা মালদা মেডিকেল কলেজের ছাত্র উজ্জ্বলের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছেন। তার অভিযোগ পেয়ে তৎপর হয় পুলিশ। রাতে মেডিকেল হোস্টেল থেকে আটকের পরে রবিবার ভোরে 3টে নাগাদ উজ্জ্বলকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব বলেছেন, গতকাল এই মৃত যুবতীর দেহের ময়নাতদন্ত করা হয়েছে, তবে তার রিপোর্ট না আসায় মৃত্যুর সঠিক কারণ এখনো সঠিকভাবে জানা যায়নি। অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনা নিয়ে তদন্ত শুরু করা হয়েছে। ধৃতকে আজ জেলা আদালতে পেশ করা হয়। 7 দিনে পুলিশের হেফাজতে আবেদন জানিয়ে উজ্জ্বলকে রবিবার আদালতে পেশ করা ধৃতের 6 দিন পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে মালদা জেলার আদালতের মুখ্য দায়রা বিচারক। এই ঘটনা তদন্তে নেমে পুলিশের সামনে উঠে আসছে একাধিক প্রশ্ন। তা নিয়ে মালদা মেডিকেলে কর্তৃপক্ষের দিকেও আঙুল উঠতে শুরু করেছে। শনিবার সংবাদ মাধ্যমে ক্যামেরার সামনে মৃতের মা অর্থাৎ আলপনা টুডু দাবি করেছেন, মাসখানেক আগে তিনি জানতে পারে তার মেয়ে অনিন্দিতা 1 মাসের অন্তঃসত্ত্বা। অনিন্দিতা মালদা মেডিকেল কলেজের ফাইনাল ইয়ারের ছাত্র উজ্জ্বল এর সঙ্গে প্রেমের কারণে জড়িত। উজ্জ্বল জোর করে একটি মন্দিরে অনিন্দাকে বিয়ে করে। দুজনের মধ্যে শারীরিক সম্পর্ক হয়েছিল। অনিন্দিতা গর্ভবতী হওয়ার খবর পর থেকে উজ্জ্বল তার সঙ্গে দূরত্ব বাড়াতে শুরু করে। গত সোমবার উজ্জ্বল ফোন করে অনিন্দিতাকে ডেকে পাঠায়। সোমবার মেয়ে মালদায় গিয়েছিল। তারপরে অনিন্দিতা আর বাড়ি ফেরেনি। তিনি তারপর জানান, আলপনা আবারও দাবি করেছে তিনি ফোন করে অনিন্দার কাছে কথা জানতে চায়, কিন্তু অনিন্দিতা তারপরে তার সাথে কোনো কথাবার্তা বলেনি। আলপনার ছেলেটিকে ফোন করে জিজ্ঞাসা করেন তিনি কেন অনিন্দিতাকে বাড়ি পৌঁছে দিচ্ছেন না, কিন্তু উজ্জ্বল তার প্রশ্ন এড়িয়ে যান। ওদের দুজনের মধ্যে ঝগড়া হয়েছিল আর তার জেরে ছেলেটি অনিন্দিতাকে জোর করে ট্যাবলেট খাইয়ে দিয়েছে। তাতে অনিন্দিতার মৃত্যু হয়। গ্রামের কে অসুস্থ হলে দুয়ারে খাটিয়া। এই খাটিয়া গ্রামীণ রোগীকে কাঁধে চাপিয়ে নিয়ে যেতে হয় 2 কিলোমিটার। তারপরে রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার মতো কোনো বহন মিলে থাকে। দীর্ঘদিন ধরে এই ছবি মালদার হাবিবপুর ব্লকে তৃণমূল পরিচালিত শিবরামপুর গ্রাম পঞ্চায়েতের ইন্দো বাংলা সীমান্তে দেখা যায়। গত বৃহস্পতিবার ওই গ্রামের বাসিন্দা নিমতা হাসদা তীব্র প্রসব যন্ত্রণায় কাতর ছিলেন। সন্ধ্যে থেকে তার যন্ত্রণা গুরুতর। পরিবারের সদস্যরা অ্যাম্বুলেন্সকে ফোন করেছিল। অ্যাম্বুলেন্স পেট্রোলগড়ের দিকে রওনা দেয়, কিন্তু 2 কিলোমিটার আগে গাড়ি থামিয়ে দেন চালক। রাস্তা দেখে তিনি ফোন করে জানিয়ে দেন এই রাস্তায় অ্যাম্বুলেন্স নিয়ে যাওয়া ক্ষমতা নেই তার। শেষ পর্যন্ত বাড়িতেই পুত্র সন্তান প্রসব করেছেন নিমতা। রাতটা কোনো রকমভাবে পার করে সকলের হাতে মা এবং নবজাত সন্তানকে খাটিয়ায় চাপিয়ে 2 কিলোমিটার নিয়ে যাওয়া হয়। সেখানে দুজনকে অ্যাম্বুলেন্সে চাপিয়ে নিয়ে যাওয়া হয়। স্থানীয় বুলবুল চণ্ডী গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মা এবং সন্তান ভালোই রয়েছে বলে রবিবার জানিয়েছেন সেখানকার চিকিৎসকরা। আজই তাদের হাসপাতাল থেকে তাকে ছুটি দেওয়া হয়। নিমতা দেবীর স্বামী সঞ্জিত সোরেন দাবি করেছেন, শুধুমাত্র বেহাল রাস্তার জন্য আমাদের গ্রামে কোনো গাড়ি ঢোকে না। বর্ষাকাল বলে নয়, বছরের কোনো সময়ই কোনো যানবাহন আমাদের গ্রামে আসতে চায় না। তাই সময় মতো স্ত্রীকে হাসপাতাল নিয়ে যেতে পারেনি। বৃহস্পতিবার রাতে অ্যাম্বুলেন্স পাওয়া অনেক চেষ্টা করা ব্যর্থ হয় তারা। দুর্ঘটনায় আশঙ্কা সেই রাতে স্ত্রীকে খাটিয়ায় চাপিয়ে ভালো রাস্তায় নিয়ে যেতে পারেননি। স্ত্রী বাড়িতেই সন্তানের জন্ম দেয়। পরের দিন ওদের হাসপাতালে ভর্তি করি আমরা। আমার কপাল ভালো ছিল, স্ত্রী আর সন্তান দুটোই সুস্থ রয়েছে। একটাই কিন্তু প্রথম ঘটনা নয়। গত 30শে জুলাই বেহাল রাস্তার জন্য সময় মতো হাসপাতাল নিয়ে যেতে না পারায় মৃত্যু হয়েছে পাশের গ্রামের একটি মহিলার। এর আগেও 2024 সালে একই কারণে মৃত্যু হয়েছিল সেখানকার 60 বছর বয়সী এক মহিলার। সেই সব ঘটনা বারবার গ্রামের হাসপাতালে এই ধরনের ঘটনা দেখা যায়।